সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারিত হবে। সেজন্য ট্রাইব্যুনাল ইতোমধ্যে এই মামলার দুপক্ষের অর্থাৎ আসামি পক্ষের এবং প্রসিকিউশন পক্ষের আর্গুমেন্ট শুনেছেন। সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে অনেক আগেই। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি দায়ের হয়েছিল ট্রাইব্যুনালে। এই মামলায় প্রসিকিউশন কি সাক্ষী উপস্থাপন করেছে আমি খুব সহজ করে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ঘটনার তারিখটা কবে? ঘটনার তারিখ হলো 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024। ঘটনাস্থলটা কোথায়? ঘটনাস্থলটা হলো সমগ্র বাংলাদেশ। এটাই হলো এই মামলার বিষয়বস্তু। এখানে কি কি অপরাধ সংঘটিত হয়েছে সেটা হলো হত্যা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ সংগঠনের উস্কানি, সহায়তা এবং ফ্যাসিলিটেশন, যেটাকে আইনের ভাষায় বলে যে উৎসাহ প্রদান করার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই আসামিদের বিরুদ্ধে আনা হয়েছে। আরেকটি অভিযোগ আনা হয়েছে, সেটা হলো যে এই যে অপরাধ এই সময়কালে সংঘটিত হয়েছে তখন যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, যেমন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারা তাদের দায়িত্বে থাকা অবস্থায় তাদের সাবঅর্ডিনেটরা যখন কন্টিনিউয়াসলি ডেজ টুগেদার এই অপরাধগুলো করছেন তখন তাদেরকে অপরাধ সংগঠনে কোনো নিষেধ করেননি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এই সকল অভিযোগে এই ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা এই ট্রাইব্যুনালে কি কি উপস্থাপন করেছি? বেসিকলি এটা হলো এমন একটি মামলা যেখানে আমরা মূলত ডকুমেন্টারি এভিডেন্স বেসড এই মামলাটা হয়েছে। সাধারণত আমরা দেখি যে মৌখিক সাক্ষ্যের উপরে ভিত্তি করে একটা ক্রিমিনাল ট্রায়াল বা একটা সিভিল ট্রায়াল সম্পন্ন হয়, সাথে কিছু ডকুমেন্টারি এভিডেন্স থাকে। আমাদের এই মামলায় বেসিকলি সব ডকুমেন্টই হলো, সব সাক্ষ্যই হলো ডকুমেন্টারি এভিডেন্স। যে সকল মৌখিক সাক্ষ্য আমরা ওখানে উপস্থাপন করেছি তা হলো ওই ডকুমেন্টারি এভিডেন্সকে সাপোর্ট করার জন্য মৌখিক সাক্ষী দিতে হয়, সেটা দিয়েছি। ধরেন, কে এই অপরাধটা সংগঠন করলো? আমরা দেখিয়েছি যে 14 জুলাই 2024 তারিখে সাবেক প্রধানমন্ত্রী গণভবনে একটা সংবাদ সম্মেলন করেন। সেখানে আন্দোলনকারীদেরকে একটা ট্যাগ দেন, সেটা হলো রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি। কেন এই সামান্য শব্দটি এইভাবে স্প্রেড করে গেল, যেটা শুনে সমস্ত আন্দোলনকারীরা রাস্তায় নেমে পড়লো, প্রতিবাদ করলো, আন্দোলন করলো? কেন? কারণ হলো উনি এবং ওনার দলের নেতৃবৃন্দ এই গত 15 বছর, শুধু তাই নয়, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই প্রতিপক্ষকে এই রাজাকার শব্দটা বলে ওনারা অভ্যস্ত হয়েছে। এটা শুধু বাংলাদেশে যে প্রথম হয়েছে তা নয়, এর আগে যখন নাৎসিদের দ্বারা ইহুদি নিধন হয়েছে হিটলারের সময়ে, হিটলার কর্তৃক, তখনও নাৎসিদেরকে ইঁদুর বলা হতো, তেলাপোকা বলা হতো, ইনিয়েনজি বলা হতো। রুয়ান্ডাতে, যুগোস্লোভিয়াতে, এইসব জায়গায় যখন গণহত্যা হয়েছে তখন ওই যারা গণহত্যার শিকার হয়েছে তাদেরকে এই ধরনের নামে আখ্যায়িত করা হতো, যেটা শুনলে এই যারা ভিকটিম তাদের নিহতটা হওয়াটা মানুষের কাছে সহজ লাগে। একটা সাধারণ মানুষ মারা গেছে শুনলে মনে হয় যে ওহো, একটা মানুষ মারা গেছে, কারো সন্তান মারা গেল বা কারো বাবা মারা গেল। কিন্তু যখন আপনি বলবেন যে একটা রাজাকার মারা গেছে, একটা শিবির মারা গেছে, একটা বিএনপি মারা গেছে, শিবির জামাত মারা গেছে, তখন একটা একটা বৈধতা মানুষের মনের মধ্যে জাগে। এটাও এক ধরনের প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডা চালিয়ে দীর্ঘ বছর যখন মানুষকে রাজাকার বলতে 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 এটা একটা গালিতে পরিণত হয়েছে, তখন উনি যখন এই আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের বাচ্চা বললেন, তখন রাজাকাররা তখন এই আন্দোলনকারী ছাত্ররা প্রতিবাদ গড়ে তোলে, এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আন্দোলন শুরু করে। এটাই হলো এই মামলার ইনিশিয়েশন, প্রথম ইনস্টিগেটিং বক্তব্য। এটা হলো এই মামলার প্রথম অভিযোগ। এরপরে দ্বিতীয় আরেকটি অভিযোগ প্রসিকিউশন থেকে আমরা এনেছি, সেটা হলো উনি মোবাইল ফোনে বলছেন যে আন্দোলনকারীদের উপরে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করা হবে এবং হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র জনতাকে নির্মূল করা হবে এবং ড্রোন ব্যবহার করে তাদের অবস্থান নির্ণয় করা হবে। এই কথাটি উনি বলেছেন। এটা হলো এই আইনের অধীনে একটা অর্ডার, উনি একটা আদেশ দিলেন। এই আদেশটা সাধারণ মানুষের দেওয়া আর সাবেক প্রধানমন্ত্রীর দেওয়ার মধ্যে কি পার্থক্য? কেন এটা অফেন্স? সাধারণ মানুষ একটা আদেশ দিল, তার এই আদেশ মান্য করার জন্য কেউ আছে কি নাই এটা একটা প্রমাণ্য বিষয়। কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একটা সরকারি দলের প্রধান, এই দুটি আসনে থেকে যখন একজন ব্যক্তি কাউকে আদেশ দেয় তখন সেই আদেশটি কার্যকর হবে ধরে নেওয়া যায়। তারপরেও আমরা আরো দেখিয়েছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে আলাপ করছেন। কি বলছেন সেখানে? এই একই কথা ছাত্র জনতাকে বলছেন, এরা হলো রাজাকার, আমি রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও একই কাজ করব। লন্ডনে ছাত্ররা রাস্তায় নেমেছিল, 2-4টাকে ফেলে দিয়েছে, এদেরও আমি তাই করব। তার মানে হলো ওই অর্ডারটাকে উনি রিপিট করলেন। উনি বললেন যে হ্যাঁ, একই কাজ করবে। উনি আরো বললেন যে যুবলীগ, ছাত্রলীগ যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাইকে জড়ো করো, তারা যেন তাদেরকে প্রতিহত করে।
এরপরে উনি ইনু সাহেব, তৎকালীন 14 দলের একটা অন্যতম দল, জাসদ প্রধান ইনু সাহেবের ফোনে কথা বলে বলছেন হেলিকপ্টার থেকে বোম্বিং করা হবে, 36 সেনা নামানো হবে। 36 সেনা মানে হলো যারা প্যারাশুটে করে যে সেনারা নামে, ছাত্ররা ঘিরে রেখেছে চারিদিক, প্যারাশুটে উপর থেকে নেমে বোম্বিং করা হবে। এই যে ধরনের কথাবার্তা উনি বলছেন, এই আদেশ দিয়ে বাংলাদেশে তৎকালীন বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারীদের উপরে উনি দমন নিপীড়নের নির্দেশ দিলেন। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড চার্জ অফ দিস কেস। তৃতীয় আমরা যে অভিযোগটা এনেছি সেটা হলো এই আদেশটা যে উনি দিলেন লেথাল ওয়েপন ব্যবহার করে, এটা কি আদৌ এক্সিকিউট হয়েছিল নাকি উনি শুধু বলেছেন? মানুষ তো অনেক কথা অনেক সময় বলে, সেটা কি কার্যকর হয়? এটা দেখানোর জন্য আমরা দেখিয়েছি 16 তারিখে রংপুরে আবু সাইদ নামে একজন আন্দোলনকারী নিহত হলো। ঠান্ডা মাথায় কুল ব্রেনে তাকে হত্যা করলো পুলিশ। সে দুহাত মেলে দিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ তাকে গুলি করলো। আইনে এটা কভার করে না। আইনে বলা আছে যে পুলিশ ঠিক আন্দোলনকারীদের হাতে যা থাকবে পুলিশ ঠিক সেই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে। আন্দোলনকারীদের হাতে লাঠি থাকলে পুলিশ লাঠি ব্যবহার করবে, আন্দোলনকারীদের হাতে অস্ত্র থাকলে পুলিশ সেই মানের অস্ত্র ব্যবহার করবে। আবু সাইদের হাতে লাঠি ছিল, এটা আমরা সকলেই দেখেছি, কিন্তু তার বিরুদ্ধে গুলি ব্যবহার করা হলো। চতুর্থ অভিযোগটা ছিল ঢাকার চানখারপুল এলাকায় 6 জন আন্দোলনকারী ছাত্র জনতাকে লেথাল ওয়েপন অর্থাৎ চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করে হত্যা করা। চাইনিজ রাইফেল পুলিশের ব্যবহার করার কোনো পরিস্থিতিতেই কোনো অনুমতি নেই, কিন্তু এখানে সেই আদেশটা আমরা দেখতে পাচ্ছি। পঞ্চম অভিযোগ হলো আশুলিয়াতে 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া, এবং এই 6 জনের মধ্যে একজন তখনও জীবিত ছিল। এই নির্মম 5টি ঘটনা আমরা উপস্থাপন করেছি। সাক্ষী হিসাবে ওনার এই সকল বক্তব্য যেগুলো রেকর্ড করা হয়েছে সেগুলো ট্রাইব্যুনালে জমা দিয়েছি। এগুলো যে ওনার বক্তব্য কি না সেটা প্রমাণের জন্য আমরা উনি যে সকল বক্তব্য বিটিভিতে দিতেন, মানে বিটিভির ক্যামেরাটা হলো আমরা সবচেয়ে অথেন্টিক ক্যামেরা মনে করি, কারণ প্রাইম মিনিস্টার যখনই বক্তব্য দিবেন, যেখানে বক্তব্য দিবেন, বিটিভি তাদের অরিজিনাল ক্যামেরা নিয়ে ওখানে থাকবে। এই ওনার বক্তব্যের একটা ভিডিও আমরা কালেক্ট করলাম বিটিভি ভবন থেকে, সাথে টেলিফোনের এই যে ভয়েসটা কালেক্ট করা হয়েছে এনটিএমসি থেকে সেটা আমরা একসাথে করলাম, করে এটা সিআইডিতে ফরেন্সিক টেস্টে পাঠানো হলো। ওনারা টেস্ট করে প্রযুক্তি ব্যবহার করে দেখলেন যে হ্যাঁ, এই 2 ভয়েসের ব্যক্তি একই, অর্থাৎ এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। এটা আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। সবকটি ভিডিও, সবকটি অডিওই আমরা ফরেন্সিক টেস্ট করে জমা দিয়েছি, যেন পৃথিবীর কোথাও আর কোনো প্রশ্ন না উঠতে পারে। রেজাল্টে আমরা কি পেলাম? হাসপাতালের ডাক্তাররা সেখানে সাক্ষী দিয়ে বললো যে আমাদের কাছে এই 14 জুলাই থেকে 5 আগস্ট যে রোগীরা এসেছিল তাদের শরীর থেকে আমরা এই গুলিগুলা বের করেছি অপারেশন করে। সেই গুলিগুলো ওনারা নিয়ে আসলো, কিছু ওনারা তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিলেন। সেখানে আমরা দেখতে পেলাম যে লেথাল ওয়েপন অর্থাৎ চাইনিজ রাইফেলে ব্যবহৃত সব বড় বড় বুলেট মানুষের শরীর থেকে বের হয়েছে। তাহলে ওনার ওই অর্ডারের এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশনটা আমরা এই আন্দোলনকারীদের শরীরের মধ্যে দেখতে পেলাম। এরপরে আমরা ওই সময়ের পেপার পত্রিকা, টক শো, ভিডিও, যারা ব্যক্তিগত মোবাইলে ঘটনা ভিডিও করেছে, যারা ছবি তুলেছে, এগুলো সব জমা দিলাম। প্রশ্ন উঠতে পারে যে এগুলো তো সব জুলাই গণ অভ্যুত্থানের পরে জমা দেওয়া, যখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, যখন বর্তমান সরকার ক্ষমতা, অর্থাৎ সবই তৈরি করা হয়েছে, কাউকে তো কাউকে বিশ্বাস করতে হবে। এর উত্তরের জন্য আমরা জাতিসংঘের প্রতিবেদন জমা দিলাম, বিবিসি, আল জাজিরা, হিউম্যান রাইটস ওয়াচ, এরকম ইন্টারন্যাশনাল আনডিসপিউটেড কিছু সংস্থা যাদের ব্যাপারে পৃথিবীর কেউ কোনোদিন প্রশ্ন ওঠায় নাই, অন্তত এই সব ব্যাপারে, তারা এই বাংলাদেশে এসে এই মামলা তদন্ত করেছে, এই ঘটনার তদন্ত করেছে, করে তারা রিপোর্ট জমা দিয়েছে। বাংলাদেশের কারো কাছে রিপোর্ট জমা দেয়নি, তারা পাবলিকলি এই রিপোর্টগুলো করেছে। তারপরে আইটিজেপি, এরকম 7-8টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিপোর্ট আমরা জমা দিলাম, যে আন্তর্জাতিকভাবে তারা তদন্ত করে বলছে যে হ্যাঁ, বাংলাদেশে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, এবং তার জন্য কারা কারা দায়ী, ওখানে নাম সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল সহ ওনাদের নাম বলছেন। এই রিপোর্টগুলো আমরা জমা দিলাম। এই রিপোর্টের উপরে ভিত্তি করে ঘটনা বিচার ট্রাইব্যুনাল করবেন, এবং আমরা আশা করছি যে প্রসিকিউশন তাদের সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, এবং সর্বোচ্চ শাস্তি এই আইনে যেটা আছে মৃত্যুদণ্ড, সেটাই ট্রাইব্যুনাল প্রদান করবেন মর্মে আমরা আশা করছি। তারপরেও এর উপরে আরেকটি আদালত আছে, সুপ্রিম কোর্ট, সেখানে আসামিরা এই ট্রায়ালের বাইরে থেকে যে যতই কথা বলুক, ওনারা যদি এখানে এসে সারেন্ডার করেন, এর বিরুদ্ধে আপিল করেন, ওনাদের যত বক্তব্য আদালতে দেন, আদালত তাদের বক্তব্য নিশ্চয়ই বিবেচনা করবে।